আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমরা দুজন, আমি সাইদুর রহমান এবং আমি ফাবিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কোটা বিরোধী আন্দোলনে রাজধানী সহ বিভিন্ন স্থানে সড়ক রেলপথ অবরোধ। বৃহস্পতিবার বিকেল 3:30টায় আবারও বাংলা ব্লকেট। কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায়ে আপিল বিভাগের 4 সপ্তাহের স্থিতাবস্থা। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান। বাংলাদেশকে 1 বিলিয়ন চীনা মুদ্রার অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস। দুদেশের শীর্ষ নেতার বৈঠকে 21টি সমঝোতা স্মারক সই। এবং সংযুক্ত আরব আমিরাতে চ্যানেল আই সেরা 10 রেমিটেন্স সুপার হিরো অ্যাওয়ার্ড। ধরিত্রী রক্ষায় প্রবাসীদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কোটা সংস্কারের 1 দফা দাবিতে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধের কারণে রাজধানী ঢাকা সহ সারা দেশে জনজীবন দৃশ্যত অচল হয়ে পড়ে। বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজধানীর গুরুত্বপূর্ণ 18টি পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল 3:30টা থেকে আবারও বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। সহকর্মী শহীদুল্লাহ রাজু, মইনুল হাসান ও আল মুকসিদকে সাথে নিয়ে এনামুল কবির রূপমের রিপোর্ট। সকাল 10:30টার দিকে মিছিল নিয়ে একযোগে শাহবাগ, সায়েন্স ল্যাব, কাটাবন, নীলক্ষেত, বাংলা মোটর, মৎস্য ভবন, কাউরান বাজার, শিক্ষা ভবন, চানখারপুল ও নিমতলী এলাকায় সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হয় যানবাহনের সারি। মৎস্য ভবন ক্রসিংয়ে বিক্ষোভকারীরা আটকে দেয় সচিবালয়মুখী দক্ষিণ কোরীয় দূতাবাসের একটি পতাকাবাহী গাড়ি। চানখারপুল ফ্লাইওভার এলাকায় অবরোধে আটকা পড়ে অসংখ্য যানবাহন। সেখানে মিছিল নিয়ে অবরোধে যোগ দেয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রীরা। পুলিশের গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচলে বাধা দেয় তারা। আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু শাহবাগে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেয় ইডেন কলেজের শিক্ষার্থীরাও। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। নির্বাহী বিভাগের কাছে দাবি যে আমাদের কোটাটা সংস্কার করে দেওয়া হোক। যারা ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তাদের প্রত্যন্ত অঞ্চলে যাদের কোটাটা দরকার মূলত তাদের জন্য সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীকে মাথায় রেখে তাদের জনসংখ্যার ভিত্তিতে একটা যৌক্তিক পর্যায়ে কোটা রেখে সংসদে সে আইন পাশ করে কোটা যুক্তি সংস্কার করতে হবে। অবরোধের কারণে বাড়ে জনদুর্ভোগ। রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা স্বজনরা বিপাকে পড়েন। যেতে পারছি না বাসায়, এই গরমের মধ্যে হেঁটে যাওয়া সম্ভব না। আর সবাই আমাদের মতো সেম এজের না, অনেক ওল্ডার এজের মানুষ আছে, তাদের হাঁটতে অনেক সমস্যা হচ্ছে। দুর্ভোগটাও দেখতে হবে মানুষের। যানবাহন চলাচলে অনেক অসুস্থ মানুষ আছে, বিভিন্ন কাজে বের হয়, যানবাহনটাকেও কিছুটা শিথিল করা দরকার। চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর ছাড়াও রাজধানীর মহাখালী এলাকায় ট্রেন চলাচলে বাধা দেয় শিক্ষার্থীরা। কাউরান বাজার রেল ক্রসিংয়ে কাঠের গুঁড়ি ফেলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 5 ঘন্টা পর আবার স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
আন্দোলনকারীদের বাধার মুখে তেজগাঁও এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নামার পথে যানবাহন চলাচল বন্ধ থাকে। এরই মধ্যে দুপুরে খবর আসে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতিবস্থা দিয়েছে আপিল বিভাগ। এতে কোনো প্রতিক্রিয়া নেই বলেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। হাইকোর্টের কাছে আমাদের কোনো দাবি নেই, আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে বা নির্বাহী বিভাগের কাছে। আমাদের কোটা হচ্ছে, আমরা চাচ্ছি যে সর্বোচ্চ 5% কোটা বহাল থাকবে। এক্ষেত্রে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আর হচ্ছে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা মিলে সর্বোচ্চ 5%। পরের সন্ধ্যায় শাহবাগ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা। আমরা বলিনি আপনি কালকে কমিশন গঠন করেন, আমরা বলেছি আপনি একটি কমিটমেন্ট দেন, একটি পরিপত্র দেন কিংবা একটি নির্বাহী আদেশ দেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, কোটা আন্দোলন নিয়ে আরো খবর। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন রিয়াজ ইসলামের রিপোর্টটি। কোটা বাতিলের দাবিতে বুধবার সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামের সড়ক ও রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। টানা 6 দিনের মতো ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা ও চট্টগ্রামমুখী সড়কের দুপাশেই দীর্ঘ যানজট তৈরি হয়। খুলনার নতুন রাস্তা এলাকায় সরকারি বিএল কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশ শেষে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে তারা। রংপুরে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নেত্রকোনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল করেছে। ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে কোটা বিরোধী শিক্ষার্থীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতি অবস্থা জারি করেছেন আপিল বিভাগ। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। আর শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন তারা যেন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন আদালতের আদেশের ফলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের জারি করা পরিপত্র বহাল থাকত। দেখুন মাজহারুল হক মান্নার রিপোর্টটি। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম ও 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও মুক্তিযোদ্ধার সন্তান জাহিদুল ইসলাম সহ 7 জন। রিটের শুনানি শেষে 2021 সালের 6 ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। রুলের শুনানি শেষে 5 জুন কোটা পদ্ধতি পুনর্বহালের পক্ষে রায় দেন হাইকোর্ট। এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এ অবস্থায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 2 শিক্ষার্থী মঙ্গলবার আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ আদেশ দেন। 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে। আগামী 7-8 তারিখে আবার এই মামলাটা কজ লিস্টে আসবে এবং এই স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পর আদালত আরও 2টা নির্দেশনা দিয়েছেন, 3টা নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে স্টুডেন্টদেরকে, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। আর আন্দোলনকারী শিক্ষার্থীরা এইসিপি যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। আপিল বিভাগের আদেশের ব্যাখ্যা দেন উভয় পক্ষের আইনজীবী। এখন শুনেন যে অবস্থা ছিল আগে এই রায়ের আগে সেই অবস্থা, কারণ এখন যে স্ট্যাটাস কো বলছে সাবজেক্ট ম্যাটারে তো এটা ছিল, এটা বাতিল করা ছিল না, সেই ক্ষেত্রে বাতিল আছে। এখন যেই নতুন যেগুলো আছে, যেগুলো পুরো যে বিজ্ঞাপন আছে, যেগুলো বিজ্ঞাপিত হয়েছে সেগুলোতে কোটা পদ্ধতি লাগবে না। পরবর্তী নতুনটা যদি করতে হয় তাহলে এখন আপাতত কিছু করবে না, মামলাটা 7 তারিখে শুনানি হবে, তখন কোর্ট ঠিক করবে। এটা 2018 সালে কোটা প্রথা বাতিল করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনটা বহাল থাকবে এবং
বিসিএস সহ প্রথম এবং দ্বিতীয় ক্লাসের নিয়োগে গ্রেডের নিয়োগে কোটা প্রথা ফলো করা হবে না। আইনজীবী জানিয়েছেন মামলার পরবর্তী শুনানি 7ই আগস্ট। মাঝহলক মান্না, চ্যানেল আই, ঢাকা। অব্যাহত উন্নয়নের স্বার্থে বাংলাদেশকে 1 বিলিয়ন চীনা মুদ্রা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। চীন সফরের তৃতীয় দিন সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে জানানো হয় বাংলাদেশের অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতাও দেবে চীন। শীর্ষ নেতাদের বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। চীনের বেইজিং থেকে সাদি মাহমুদের রিপোর্ট। চীন সফরের শেষ দিন চীনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে ঐতিহাসিক গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানায় সশস্ত্র বাহিনী। পরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে উঠে আসে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এবং অব্যাহত উন্নয়নের স্বার্থে বাংলাদেশকে 1 বিলিয়ন চায়না মুদ্রা অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার কথা বলেন লি কিয়াং। বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব থেকে সম্পর্ক ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করতে দুই দেশ 21টি সহযোগিতা নথিতে সই করে, যার বেশিরভাগই সমঝোতা স্মারক। এসব নথিতে এশিয়ার এই দুই দেশের মধ্যে শক্তিশালী উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার দিকে নজর দেওয়া হয়েছে। বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয়। ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের ক্ষেত্রে তাদের অব্যাহত সহযোগিতার কথা বলেছেন। সুতরাং এই আরএমবিটা আসলে আমাদের নিড অনুযায়ী সেটি ব্যবহার করা হবে। বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একমত প্রকাশ করেন চীনের প্রেসিডেন্ট। চাইনিজ প্রেসিডেন্ট তিনি স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা গ্রান্ট, ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন এই নিয়ে আমরা একটি প্যাকেজ তোমাদেরকে দিব। মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছ এবং এটি একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু তোমাদের জন্য। আমরা এটি সমাধান করবে, আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব। এবং বর্তমানে মায়ানমারের যে পরিস্থিতি সেটা উল্লেখ করে তিনি বলেছেন মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যার সমাধান করবে। বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বাস্তবায়নে বাংলাদেশ ও চায়না একসাথে কাজ করবে বলেও জানান চীনের প্রেসিডেন্ট। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে বাংলাদেশ ও চীনের শীর্ষ নেতাদের বৈঠক শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের পরিমণ্ডলেই সীমাবদ্ধ থাকেনি, বরং পরিবর্তিত আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে ভূ রাজনীতি আর ভূ অর্থনীতির অনেক কিছুই প্রাসঙ্গিকভাবে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি যে সমঝোতা স্মারকগুলো সই হলো তাতে করে বাংলাদেশের অব্যাহত উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। চীনের বেইজিং থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। বিশ্ব মঞ্চে বাংলাদেশ বর্তমানে ল্যান্ড অফ অপরচুনিটির দেশ হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সংযুক্ত আরব আমিরাতে চ্যানেল আই সেরা 10 রেমিটেন্স সুপার হিরো অ্যাওয়ার্ডে অংশ নিয়ে দেশের উন্নয়নে প্রবাসীদের ধরিত্রী রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানের আয়োজক চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাব UAE। প্রিয় দর্শক, মেহেদী হাসানের তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে দেখুন আলিমা রাজির রিপোর্টে। ঘুরছে অর্থনীতির চাকা, নানান সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের এই গল্পকথার অন্যতম অংশীদার রেমিটেন্স যোদ্ধারা। এমন বাস্তবতায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতে সংযুক্ত আরব আমিরাতের আজমানে জমকালো আয়োজনে চ্যানেল আই সেরা 10 রেমিটেন্স সুপার হিরো অ্যাওয়ার্ড 2024। রেমিটেন্স সুপার হিরোদের যাদের জন্য আমরা এই অনুষ্ঠানে এসেছি। উদ্বোধন করেন ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আজকে আমরা এই শুভক্ষণের উদ্বোধন করছি।
সেরা 10 রেমিটেন্স সুপার হিরোর পাশাপাশি বিশেষ সম্মাননা জানানো হয় ইউএই কমিউনিটির বিশিষ্টজনদের। রেমিটেন্স যোদ্ধারা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়ে শুধু দেশকেই সমৃদ্ধ করছেন না, বরং গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সংযুক্ত আরব আমিরাতের আর্থসামাজিক প্রেক্ষাপটেও। ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন একটা স্বায়ত্তশাসিত, একটা সরকারি, বেসরকারি বা সমাজকে উপকৃত করতে পারে। আমি স্যালুট জানাই মুকিম জরিন্দর বাবুকে। আমাদের দেশকে না, শুধু সমগ্র বিশ্বে আপনি একটা উদাহরণ স্থাপন করতে যাচ্ছেন। আপনারা যারা বিদেশ থেকে দেশে টাকা পাঠান এবং আমাদের যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থাকে আপনারা অনেক উন্নত করেছেন, কারণ আপনারা রেগুলার দেশে পাঠাচ্ছেন এবং আপনাদের পরিবারের সবাইকে সচ্ছলভাবে জীবনযাপন করার জন্য সাহায্য করছেন। তাদের সবার জন্য আমার অনেক শুভেচ্ছা থাকলো। এটি চ্যানেল আইয়ের একটি ভালো উদ্যোগ, আমি এটিকে স্বাগত জানাই। অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা পরিচয় করে দিচ্ছে, সেই আমাদের প্রবাসী ভাই বোনেরা, তাদের সম্মানে, তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। আমরা প্রবাসে থাকি, দেশে থাকি, সবাই যদি নিজেকে স্মার্ট সিটিজেন হিসাবে যদি আত্মপ্রকাশ করতে পারি, তাহলেও কিন্তু স্মার্ট বাংলাদেশ রূপান্তরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় খাপ খাইয়ে নিতে প্রবাসীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষায় কার্যকর অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা আমাদের দেশে বৈধ পথে তাদের উপার্জিত অর্থকে পাঠান, তাদেরকেই আজকে সম্মান জানানো হচ্ছে। আপনারা বিদেশে বসে কিন্তু যে কাজটি করছেন, সেটা কিন্তু বাংলাদেশকে ভালো রাখার জন্য, আপনাদের পরিবারকে ভালো রাখার জন্য। নানা ধরনের প্রফেশন, নানা ধরনের অ্যাক্টিভিটিস, কিন্তু সবচেয়ে বড় কথা হলো দেশটা কিন্তু আমাদের এক। বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমাদের হাতগুলো যদি এক করি, তাহলে আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, বাংলাদেশটা ভালো থাকবে। এবং সেই বাংলাদেশকে ভালো রাখার জন্যই কিন্তু আজকে আমরা এখানে, এবং বাংলাদেশকে আপনারা যারা ভালো রাখছেন এবং যারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করছেন, তার সেই যোদ্ধাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। পৃথিবীর 3টি দেশ যারা সবচেয়ে বেশি উন্নয়ন করছে, তার মধ্যে বাংলাদেশ একটা। তলাবিহীন জুড়ির বাংলাদেশ এখন একটা ইজ এ ভাইব্রেন্ট ইকোনমি, ল্যান্ড অফ অপরচুনিটি, ল্যান্ড অফ অপরচুনিটি। এটা সম্ভব হয়েছে, অবস্থা ভালো হচ্ছে, কিন্তু আমাদের চ্যালেঞ্জের শেষ নাই। আমরা প্রকৃতির দিকে তাকাই নাই। উই হ্যাভ টু লিভ উইথ দ্য নেচার। আমাদের যারা এই সম্পর্কে সম্পৃক্ত তাদের বলেছি যে আপনারা নেচারকে সামনে নিয়ে প্রোগ্রামগুলো করেন। কারণ শেষে আজমানের স্থানীয় ও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আলিমান রাজি, চ্যানেল আই। শাকসবজির পাশাপাশি নানা রকম ফলের চাষ হচ্ছে ছাদ কৃষিতে। সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মূল্যের ফল উৎপাদন শুরু করেছে নগর কৃষকরা। এতে বৈচিত্র্যপূর্ণ হচ্ছে ছাদ কৃষি আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ। ঢাকার ধানমন্ডির নুরুজ্জামান মুন্নার এই ছাদ কৃষির মূল আকর্ষণ হচ্ছে আপেল। যেখানে মাঠেও এখন পর্যন্ত আপেল উৎপাদন উল্লেখযোগ্য সাফল্য আসেনি, সেখানে এই উদ্যোক্তা ছাদ কৃষিতে চমক দেখিয়েছেন আপেল ফলনে। এখানে 10টি গাছে শোভা পাচ্ছে সবুজ আপেল ফল। প্রথম আমার কাছে ফুল আসলো, আমাকে যে এটা প্রোভাইড করে সে বললো যে ফুলগুলো আপনি ফেলে দেন। এখন নেক্সট ইয়ারে যখন আসলো তখন বললো যে এবার ফুল রাখেন। এইবার আমাদের এখানে এই মুহূর্তে 26টার মতো আপেল আছে গাছে। এই যে আপেলের সাইজগুলো একটু দেখেন, মোটামুটি। এগুলো কি ব্র্যাগিং করার প্রয়োজন হয়? না, এটা ব্র্যাগিং করি না, আমরা মসকুইটো নেট দিয়ে আমরা ঢেকে দেই। আপেলটা হচ্ছে এটা কারি আপেল, এটা 80% মিষ্টি, 20% টক। 8000 বর্গফুট আয়তনের এই ছাদটিতে 128 জাতের ফল ফসল উৎপাদন করা হচ্ছে। জানা গেল কৃষির এই চর্চাটি করা হচ্ছে প্রায় 3 দশক ধরে। 1996 সাল থেকে আমরা যখন প্রথম এখানে আসি,
তখন থেকেই আমরা ছাদ কৃষিটা শুরু করি। এখানে আমাদের 23টা ফ্যামিলির মধ্যে 3 জন দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড ফর ছাদ কৃষি। আমরা 3 জন মিলে এটা করি এবং আমরা এখানে আমাদের যে দৈনন্দিন যে জিনিস দরকার, কাঁচামরিচ, নিত্য প্রয়োজনীয় যা আছে এগুলো সমানো করি। এই উৎপাদন কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে শুদ্ধ এবং উত্তম কৃষি চর্চার। এই যে পুঁই শাক, চমৎকার পুঁই শাক, এবং আমরা বাজার থেকে যে পুঁই শাকগুলো কিনি সেগুলো কীটনাশক ওষুধ দেওয়া থাকে, নানা রকম সমস্যা থাকে। আমি আমার একটা ফ্যামিলির জন্য যদি এরকম 5টা পুঁই শাকের গাছ থাকে আর বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন থাকে না। গাছগাছালির প্রতি প্রেম আর ভালোবাসা থাকলে যে কোনো জায়গা থেকে এই কৃষির চর্চা করা যায়। যেমন একটি নজির সৃষ্টি করেছেন জনাব নুরুজ্জামান, তার এই বিশাল ছাদের উপরে তিনি নানান ধরনের গাছগাছালি দিয়ে পড়েছেন। অতি সম্প্রতি বাংলাদেশে আপেল হতে পারে সেটারই একটা ট্রায়াল চলছে এখানে, যেটি এর পরবর্তীতে হয়তো তার মাঠ পর্যায়ে কৃষিতেই যাবে। এটি অনেকের জন্যই হতে পারে হয়তোবা অনুকরণীয়। ঢাকার ধানমন্ডির নুরুজ্জামান মুন্নার ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বিকেল 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার সময় হয়ে গেল আই স্পোর্টসের। হত্যা নয়, প্রতারণার মাধ্যমে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই ছিল গ্রেফতারকৃত সোহাগ মিয়ার মূল উদ্দেশ্য, জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন। বুধবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সোহাগ একজন প্রতারক। সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল সে। তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। এখন সোহাগের বিরুদ্ধে মামলা করা হবে। আমাদের হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। বিরতির পর জানিয়ে ফিরব। সকল বাসিন্দাকে গাজা ছেড়ে চলে যেতে ইসরায়েলি বাহিনীর নির্দেশ। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত 52 জন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। বাংলা একাডেমির আয়োজনে প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক, ভাষাবিদ, সাহিত্যিক, অভিধান প্রণেতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্মরণে একক বক্তৃতার অনুষ্ঠান হয়েছে। কবি শামসুর রহমান সেমিনার কক্ষে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবন ও দর্শন নিয়ে বক্তৃতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শৌফিক রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও 52 ফিলিস্তিনি নিহত এবং 208 জন আহত হয়েছে। এর মধ্যে খান ইয়েনিস শহরে একটি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর হামলায় 27 জন নিহত হয়। গাজার খান ইয়েনিস শহরে 4টি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এছাড়া 3টি হাসপাতাল বন্ধ করতেও বাধ্য করেছে তারা। 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনি সংখ্যা দাঁড়িয়েছে 38,295 জনে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী সকল বাসিন্দাকে গাজা ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত 60% হামাস যোদ্ধাকে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এখন দেখবেন আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডসের 23তম প্রতিষ্ঠাবার্ষিকী। সংগঠনের নিকেতন কার্যালয়ে নবীন প্রবীণের মিলন মেলায় আনন্দে মেতে ওঠেন শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। সংগঠনের সভাপতি অনন্ত হীরা এবং সাধারণ সম্পাদক এস.এম. কামরুজ্জামান সাগর বলেন, তরুণ নির্মাতাদের পথ সুগম করতে ভবিষ্যতে ডিরেক্টরস গিল্ড আরও এগিয়ে আসবে।
অনুষ্ঠানে ডিজিটাল মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ, নির্মাতা, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা, টিভি চ্যানেলের কর্মকর্তারা যোগ দেন। ঠিকঠাক রাখার জন্য আমাদের কার্যক্রমগুলো অনবরত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানে একত্রিত করার কাজ, সেই সমন্বয় করার কাজটি করে থাকেন একজন নির্মাতা। তো যেটা হচ্ছে যে কাজ করতে গেলে আজকে অভিনেতার সাথে অভিনেতার দ্বন্দ্ব, অভিনেতার সাথে অভিনেত্রীর দ্বন্দ্ব, অভিনেতা অভিনেত্রীদের সাথে নির্মাতার দ্বন্দ্ব, চিত্রগ্রাহকের দ্বন্দ্ব, একটা প্রোডাকশন বয় থেকে শুরু করে যে আলোর কাজটি করে তার সাথে দ্বন্দ্ব, এটা তো হতেই পারে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এবার জয় বানানা ফাইবার মেশিন, সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীর ছোট বনাগ্রামে শেখ রাসেল শিশু পার্ক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন পার্কটি উদ্বোধন করেন। পার্ক নির্মাণে ব্যয় হয়েছে 4,42,47,000 টাকা। শেখ রাসেল শিশু পার্কে উন্নত মানের নিরাপত্তা ব্যবস্থা সহ আধুনিক প্রবেশ গেট, ওয়াটার বডি, দৃষ্টিনন্দন ব্রিজ, মুক্ত মঞ্চ, সবুজায়ন, কৃত্রিম টিলা, শিশুদের জন্য বিভিন্ন রাইড, চলাচলের জন্য রাস্তা, পাবলিক টয়লেট সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। শেখ রাসেল শিশু পার্ক খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এবার জানাবো কৃষি সংবাদ। সিরাজগঞ্জে বন্যায় ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি ও মাঠের ঘাস। মানুষের খাবার সংকটের পাশাপাশি গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, পশু খাদ্যের ব্যবস্থা ও পশুর চিকিৎসায় গঠন করা হয়েছে একাধিক মেডিকেল টিম। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে দেশি বিদেশি বিভিন্ন গাছের সমাহারে কুমিল্লায় শুরু হয়েছে বৃক্ষমেলা। সর্বনিম্ন 30 টাকা থেকে সর্বোচ্চ 1.5 লাখ টাকার গাছ পাওয়া যাচ্ছে মেলায়। এক প্ল্যাটফর্মে পছন্দের সব গাছ পেয়ে খুশি বৃক্ষপ্রেমীরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইর সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। বিরতির পর প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ, আর আমরা দুজন আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ নদীর পানি, তবে ব্রহ্মপুত্রের পানি 3টি পয়েন্টে এখনও বিপদসীমার ওপরে। সিরাজগঞ্জে পানি কমলেও চরাঞ্চলে মানুষ এখনও পানিবন্দী। টাঙ্গাইলে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। অপরিবর্তিত রয়েছে গাইবান্ধার বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্টে। বন্যা কবলিত জেলাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চল থেকে এখনও পানি নামতে শুরু না করায় দুর্ভোগে আছেন বানভাসীরা। 11 দিন ধরে তলিয়ে আছে গ্রামীণ রাস্তাঘাট। প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানির সংকট। মানুষের চলাফেরায় কষ্ট, মোটামুটি দুর্ভোগ। পশু বা ছাগল, ভেড়া, হাঁস মুরগি নিয়ে মানুষ খুব অসুবিধা আছে। পানি কমছে কিন্তু আমাদের রাস্তাঘাট এখনও শুকিয়ে নেই, এখনও মনে করো চলাফেরা সমস্যা। প্রত্যেক বাড়িতে পানি উঠছে, রাস্তাঘাটও তলে গেছে, যাওয়া এসেও খুব সমস্যা, খাওয়া দাওয়ারও ব্যবস্থা খুব খারাপ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি একটু একটু করে কমছে, তবে নদীর চরাঞ্চল ও নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে রয়েছে প্রায় 10 দিন ধরে। দীর্ঘ সময় পানিবন্দী থাকা এলাকাগুলোতে দেখা দিচ্ছে পানিবাহিত নানান রোগ। টাঙ্গাইলে সব নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র ভাঙন। জেলার বাসাইল উপজেলার 4টি ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রামে শুরু হয়েছে ঝিনাই নদীর ভাঙন। নদী ভাঙনের তীরবর্তী এলাকার বাড়িঘর, হাটবাজার ও ফসলি জমি, রাস্তাঘাট, কবরস্থান, মসজিদ সহ অনেক স্থাপনা নদীগর্ভে চলে গেছে। মাঝখানে বাড়ি ছিল, তারপরে বাড়ি করছিলাম, সে বাড়ি গেছে গা, আবার নতুন বাড়ি করছি, সে বাড়ি গেছে গা, এবছর গরমন নিয়ে গেছে গা, আমাদের অনেক ক্ষতি হয়েছে।
গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও যমুনা ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এছাড়াও করতা নদীর পানি ১১ সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে কমেছে ঘাঘট নদীর পানি। বিভিন্ন সমস্যা, খুবই সমস্যা। এই মুহূর্তে নৌকাও পাওয়া যায় না। বাড়ি থেকে বের হলেই পানি, এই পানির মধ্যে তো আর কোনো কিছু করা সম্ভব না। গরু ছাগল বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে আছে। রান্না করতেও পারতেছি না, পানিও তো সেই এখন কলের পানি ডুবে গেছে কল। জেলা সদর, সুন্দরগঞ্জ, ফুলঝুরি ও সাঘাটা উপজেলার ২৬টি ইউনিয়নের অন্তত ৩৭,৪০০ পরিবার পানিবন্দী রয়েছে এ জেলায়। রাজীব আহমেদ, চ্যানেল আই। খ্যাতিমান অধ্যাপক ডক্টর এনামুল হকের প্রয়াণ দিবসে জাতীয় জাদুঘর ও বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের যৌথ আয়োজনে স্মরণ সভা হয়েছে। সভায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জাতীয় জাদুঘরের সচিব মোহাম্মদ ওয়ালিউল হক উপস্থিত ছিলেন। বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে টপ থাই ব্র্যান্ডস মেলা শুরু হয়েছে। থাইল্যান্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন DITP এই মেলার আয়োজন করে। সোনারগাঁও হোটেলে মেলা উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের থাই রাষ্ট্রদূত মাকাওয়াদে সুমিত মোর এবং থাই ট্রেড সেন্টারের মিনিস্টার কাউন্সিলর খেমাতাত আরচাওয়া থামং। মেলা ১৩ই জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। আথেনা মেন্টাল হেলথ ওয়েলবিইং সেন্টারের উদ্যোগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাদকাসক্তি অপরাধ নাকি মানসিক রোগ শীর্ষক সেমিনার হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেন্টাল হেলথ কাউন্সিলর নুসরাত সাবরিন চৌধুরী। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া প্যানেলিস্ট হিসেবে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মনোরোগ বিশেষজ্ঞ, সোশ্যাল ওয়ার্কার ও গণমাধ্যমের প্রতিনিধিরা। জাতীয় পাঠ্যক্রম বাতিল সহ ৮ দফা দাবি এবং ৩ দফা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইয়ামা পরিষদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যে শিক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত, মার্জিত, দেশপ্রেমিক ও ধার্মিক নাগরিক হিসেবে গড়ে ওঠার কথা, সে শিক্ষা ব্যবস্থায় ভাষাগত, নীতিগত ও সামগ্রিক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রফেসর ডক্টর আ.ফ.ম. খালিদ হোসাইন। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে। ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছে এবং বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ। প্রিয় দর্শক, এবারে চোখ রাখুন সবশেষ খবরগুলোর দিকে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কানাডায় অন্টারিও আওয়ামী লীগের মত বিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল্লাহ ওয়াল শামীম। সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল। বিশেষ বক্তা ছিলেন বাকসুর সাবেক ভিপি অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম। সঞ্চালনা করেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ। কানাডা আওয়ামী লীগ এবং অন্টারিও আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ ও কানাডা ছাত্রলীগের নেতাকর্মীরা সভায় অংশ নেন। এক যুগেও থামেনি চট্টগ্রামের মিরেসরাইয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫ শিক্ষার্থী স্বজনদের কান্না। ২০১১ সালের ১১ই জুলাই বঙ্গমাতা ফুটবল খেলা দেখে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে নিহত হয় এসব শিক্ষার্থী। পরিবারগুলো সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে। নিহতদের স্মৃতি রক্ষায় আবু তোরাব স্কুলের সামনে স্থাপিত বেদিতে বুধবার পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন ও স্থানীয় রাজনৈতিক সামাজিক সংগঠনের কর্মীরা।
এই সময় দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দিতে ওই এলাকায় একটি ট্রমা সেন্টার স্থাপনের দাবি জানান তারা। এবার রয়েছে খেলার খবর। ফ্রান্সকে হারিয়ে